নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি সেই অনুষ্ঠান নিয়ে। জানেন তো আপনারা এই সময় মানেই আমরা কিভাবে ভালো থাকার একটা চাবিকাঠি খুঁজে পাই, আমাদের জীবনটাকে কিভাবে সুন্দর করে আমরা গুছিয়ে নিতে পারি এবং কিভাবে আমরা ভালো থাকবো। ভালো থাকার আমার মনে হয় সঠিক পরামর্শটা পাওয়া যায় এই অনুষ্ঠানের মাধ্যমে। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং তিনি মানুষকে সেইভাবে উপকার করে যাচ্ছেন কিভাবে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায় এবং সফলতার চূড়ায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু আমাদের জীবনে যদি বাধা বিঘ্ন চলে আসে সেটাকেও কিভাবে সরিয়ে আমরা একটা নতুন জীবন বা নতুন দিগন্ত আমরা খুঁজে পাই, সেসবই তিনি আজকে ব্যাখ্যা করবেন, ব্যক্ত করবেন এবং সঠিক পরামর্শ দেবেন। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষাচার্য তো অবশ্যই গোল্ড মেডেলিস্ট আপনাদের বলতেই হয়। তার কারণ আপনারা জানেন যে একজন সঠিক মানুষ, তার মধ্যে অনেক শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত যদি ঠিকমতো রুচি না থাকে তাহলে মনে হয় সে কিন্তু সেইভাবে সঠিক পথটা দেখাতে পারেন না। কারণ শিক্ষার আলোয় মানুষ শিক্ষিত হয়, সেই আলোর পথটা তিনি কিন্তু দেখাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু একজন বাস্তু বিশেষজ্ঞ এবং অবশ্যই তিনি কিন্তু মানুষের নানানভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং একজন সংখ্যা তত্ত্ববিদ। সংখ্যার দ্বারাও তিনি কিন্তু মানুষকে নানানভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছেন, সবকিছু বিশদভাবে তিনি কিন্তু জানাচ্ছেন। একটির পর একটি আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং লিখে নেবেন যে কিভাবে ভালো থাকা যায় এবং সেই টিপস গুলো তিনি দেবেন। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই বললাম যে আমাদের এই যে 2023 আমাদের নানান সমস্যা, নানান একেবারে অন্ধকারের মধ্যে মানুষ জীবন কাটিয়েছে, নানান সমস্যায় জর্জরিত হয়ে আছে। সেই জায়গা থেকে বের করে এনে আপনি উতরে দিয়ে তাদেরকে একটা সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছেন। আজকে আমরা সে বিষয়ে জানবো। এই যে আমাদের জীবনে অনেক বাধাবিঘ্ন আসে, যেগুলো অনেকে ভাবে যে আমার তো জন্ম তারিখ নেই, আমার তো জন্ম সময় নেই, আমার তো ঠিক মতন আমার কোথায় আমি জন্মেছি তাও আমরা জানি না। তবুও আপনি কিন্তু সেরকম ভাবে একটা গাইডলাইন্স এর মাধ্যমে এক একটা আপনাদের জ্যোতিষীয় মতে বা জ্যোতিষীয় ব্যাখ্যার মাধ্যমে বা জ্যোতিষীয় বিচারের মাধ্যমে আপনি কিন্তু তাদেরকে একটা পথ দেখান বা সেরকম ভাবে আপনি বিচার করে দেন। আজকে আমরা সে বিষয়ে জানবো, তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? অবশ্যই বহু মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার তাদেরকে বিশেষ বার্তা দেওয়া যে যাদের জন্ম তারিখ, সময়, জন্মস্থান এগুলো জানা নেই বা আগেকার দিনে ছিল না, অনেকে রাখতেন না, যত্ন করে গুছিয়ে রাখতেন না, যার ফলে কিন্তু এর প্রয়োজনীয়তা সেইভাবে বুঝতে পারেননি, যার ফলে যে কোনো কারণেই হোক নেই তাদের কাছে জন্ম তারিখ, সময়, যার ফলে তারা নিজের রাশিও জানেন না, গণও জানেন না, এছাড়া কোথায় কোন তিথিতে জন্ম সেগুলোও কিছু জানেন না। এইগুলো জানার জন্য কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে উপায় রয়েছে। এটাকে বলে নষ্ট কোষ্ঠী উদ্ধার। এই বিষয়ে একটা যদি ক্যালকুলেশন করা যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু করা সম্ভব হয়। আবার জন্ম রাশি কি, গণ কি, এগুলো কিন্তু জন্ম নক্ষত্র কি, এগুলো কিন্তু বলে দেওয়া সম্ভব হয়। এছাড়াও মুহূর্ত হোরারি গণনা, এই মুহূর্ত হোরারি গণনার মাধ্যমেও কিন্তু এই জন্ম ছক কিন্তু প্রস্তুত করা হয়। মুহূর্ত ছক বলে এটাকে। সেই ছকের উপরে বিশ্লেষণ করেও কিন্তু অবশ্যই সুন্দরভাবে আপনাদের রাশি, গণ, নক্ষত্র এগুলো কিন্তু বলা সম্ভব এবং কেমন যাবে সম্পূর্ণ ভবিষ্যৎবাণী যেগুলোই হয় সেগুলো কিন্তু সঠিক মেলে এবং সুন্দর একটা গাইডলাইন দেওয়া কিন্তু সম্ভব হয়। হস্তরেখা বিচার এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হস্তরেখা বিচার করার মাধ্যমেই কিন্তু এই সমস্তগুলোই হয়। কিন্তু অনেকেই আছেন যারা হস্তরেখা দেখাননি বা এখনো পর্যন্ত দেখাতে দেরি আছে বা চিন্তা ভাবনা সেইভাবে করেননি। তারা এই যে 2024 সাল পড়লো, তারা নিজেরা কিভাবে ভালো থাকবেন, যারা নাকি সমস্যায় আছেন তাদের জন্য আজকে বিশেষ কিছু নিয়ম বলবো। এটা খেয়াল রাখতে হবে যে যাদেরই জন্ম সময় তারিখ জানা নেই বা আপনারা কখনো দেখাননি, তারা কিন্তু দেখবেন যে আপনাদের বিগত বছরে 2023-এ শেষ 3 মাস কেমন গেছে। এটা আপনার থেকে ভালো কিন্তু কেউ বলতে পারবে না। আপনি জানেন আপনার সময়টা কেমন গেছে, শেষ মুহূর্তগুলো।
যদি দেখেন যে না খুব মনের মতো হয়নি, ভীষণ কষ্টের মধ্যেই গেছেন, আশানুরূপ ফল হয়নি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে। আর যদি দেখেন যে না খুব ভালো গেছে, তো আমার তো সেভাবে শেষের দিনগুলো খুব অসুবিধা হয়নি, ভালো ছিলাম, তাহলে জানবেন যার শেষ ভালো তার সব ভালো, এটা একটা কথাই আছে। সেক্ষেত্রে কিন্তু 2024 আপনাদের খুব ভালো যাবে। এক্ষেত্রে যাদের খারাপ গেছে বা মোটামুটি মানসিক দিক থেকেও আপনারা যে সন্তুষ্ট নন, মনের মতো যায়নি যে এই বছরগুলো, লাস্ট 2023 সাল, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2024-এ প্রথম থেকেই ভগবান শিবের যদি পুজো করেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শিবকে বলা হয় দেবাদিদেব, দেবাদিদেব মহাদেব, এটা দেবতাদেরও আদি উনি। আর শিব জানেন তো আকন্দ ফুল, বেলপাতা এবং গঙ্গা জলেই তুষ্ট। শিবের বহু কিছু উপাচার লাগে না। ঘরে যদি আপনার শিবলিঙ্গ থাকে, তাতে যদি একটু শুদ্ধ জল বা গঙ্গা জল সিদ্ধি দিয়ে একটু ঘি মধু একসঙ্গে দিয়ে যদি আপনি অভিষেক করতে পারেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্রে প্রতি সোমবার নিয়মিত যদি করেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়াও কি শিবের প্রণাম মন্ত্র পাঠ করতে হয় নিয়মিত, সেটা কি ওং নমো শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। এই পরমেশ্বর শিবের কাছে নিজেকে যত অর্পণ করবেন, তত দেখবেন আপনাদের বাধা বিঘ্ন কাটতে থাকবে, সুন্দরভাবে কিন্তু জীবনে চলার পথে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও শিব পূজা তো করবেনই, যাদের দীক্ষা নেওয়া আছে তারা গুরু মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র যেটি আছে, সেই মন্ত্র যদি নিয়মিত জপ করেন, তাহলেও কিন্তু দেখবেন আপনাদের যে কোনো বাধা বিপত্তি কিন্তু কাটতে বাধ্য, খুব ভালো থাকতে পারবেন সেক্ষেত্রে। এছাড়া শিব মন্ত্র সঙ্গে সঙ্গে গুরু মন্ত্র পাঠ করলে এটা এক্সট্রা প্লাস আপনি আরেকটা জিনিস করতে পারবেন, যেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী যদি আপনি যেই দেবতাকে ডাকবেন, সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে। যদি আপনার জমি বাড়ি কিছুতেই হচ্ছে না, দীর্ঘদিন ভাড়ায় আছেন, কষ্টে রয়েছেন, মঙ্গলকে জানবেন, মঙ্গল জমি বাড়ির কারক গ্রহ। এই মঙ্গলের বীজ মন্ত্র যদি নিয়মিত পাঠ করে মনস্কামনা জানান, সেক্ষেত্রে কিন্তু দেবাদিদেবের কৃপায় কিন্তু আপনারা সেক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন। 2024 সাল অবশ্যই ভালো যাবে। মঙ্গলের বীজ মন্ত্রটি বলে দিই, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি 10 বার বা 28 বার বা 108 বার যদি নিয়মিত পাঠ করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ হয়। আর্থিক বাধায় যদি ভোগেন, সেক্ষেত্রে কিন্তু যাদের, এটা কিন্তু বলছি যাদের রাশিগণ জানা নেই, তাদের জন্য কিন্তু এটা বিশেষ করে পালনীয়। আর্থিক বাধায় ভুগলে কি করতে হবে, বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং কুবেরের বীজ মন্ত্র পাঠ করুন, ওং সর্বধনাধিপতয়ে কুবেরায় নমঃ। এই মন্ত্র 10 বার, 28 বার বা 108 বার পাঠ করুন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আস্তে আস্তে আর্থিক বাধা কাটবে, ভালো উন্নতির দিকে আপনারা যেতে পারবেন। এইভাবে যদি আপনারা নিয়মিত উপাচারগুলো করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো আপনারা ফললাভ করবেন। এবার ধরুন যার স্বাস্থ্য কিছুতেই ভালো যায় না, শরীর কিছুতেই ভালো যায় না, প্রচুর ডাক্তার দেখান, ওষুধ খান, কিছুদিন ভালো থাকেন, আবার যে কে সেই একই প্রবলেমে ভুগছেন, সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে নিয়মিত। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের পাশাপাশি রবিবার করে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে আরোগ্য লাভ কামনা করে সূর্যার্ঘ্য দিতে হয়। সূর্যার্ঘ্য দেওয়ার নিয়ম, একটা তামার ঘটিতে গঙ্গা জল হোক, শুদ্ধ জল হোক, লাল চন্দন, 2-4টে আতপ চাল, দূর্বা, যে কোনো লাল ফুল বা জবা ফুল,
এটা যদি আপনারা নিতে পারেন, নিয়ে যদি সূর্য স্নান করে সূর্যদেবের অর্ঘ্য দেন, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম ওম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো। এই মন্ত্রে সেই অর্ঘ্যটা যদি দেওয়া যায় সূর্যদেবের উদ্দেশ্যে, এটা রবিবার করে সূর্যার্ঘ্যটা দিতে হবে। দিলে কিন্তু দেখবেন আস্তে আস্তে সুস্থতা আসবে, এবং অবশ্যই মনস্কামনা জানাতে হবে, সূর্যদেবকে আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানাতে হবে, তাহলেই দেখবেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। এবং জানেন তো, ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হয় না। জ্যোতিষে শাস্ত্রে আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে কিন্তু জ্যোতিষটা নয়। যত ভালোভাবে ভগবানের আরাধনা করা যায় সেক্ষেত্রে কিন্তু দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়, সেক্ষেত্রে বাধা বিপদ এগুলো কিন্তু কাটতে থাকে। এবং সর্বশক্তিমান ঈশ্বর তিনি কিন্তু আমাদের রক্ষাকারী, তিনি কিন্তু সর্ব বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই নিয়ম বিধি যেগুলো বললাম, যেগুলো ছোট ছোট মন্ত্র, এগুলো যদি পালন করা যায় অবশ্যই দেখবেন কিছু হলেও উপকার পাবেন। সত্যি তাই। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, এবং উপস্থিত থেকে আপনাদের জীবনের কিভাবে একটা ভালো দিক তুলে ধরা যায়, কিভাবে ভালো থাকা যায়, কি সুন্দরভাবে তিনি ব্যক্ত করছেন। তার কারণ সত্যি তাই, ঈশ্বর ছাড়া আমাদের তো পথ, মানে আমরা পথ চলতে গেলে ঈশ্বরকে নিয়েই আমাদের পথ চলা, তার সঙ্গে তো জ্যোতিষীয় বিচার, আর একজন সঠিক মানুষের বিচার যদি আমরা পাই তাহলে নিশ্চয়ই আমরা টপমোস্ট জায়গায় পৌঁছে যাবই। তখন সেইভাবেই তিনি কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং এই যে উপাচার খুব সুন্দরভাবে স্যার বলে দিচ্ছেন, এই যে উপাচারগুলো যদি আমরা পালন করি, ঘরোয়া উপায় পদ্ধতির মাধ্যমে যদি আমরা এগুলোকে পালন করে চলতে পারি, তাহলে মনে হয় আমাদের আরো আমাদের জীবনের কোনো কিছু মানে বাধা বিঘ্নগুলো থাকে না, এবং আমরা সফলতার সর্বক্ষণ আমরা সফলতার চূড়ায় পৌঁছে যাবই। তখন এই পজিটিভ ভাইব্রেশন নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, আপনারা অবশ্যই সেটা গ্রহণ করছেন। আমি একটু জানিয়ে দিই, নিজস্ব চেম্বারগুলো একটু আমি জানিয়ে দিচ্ছি স্যারের। রাজপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু চৌহাটি মোড়, প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এমনকি আপনারা সুভাষ গ্রাম, এই জায়গাটা আমি একটু জানিয়ে দিচ্ছি, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে সুভাষ গ্রামে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এবং জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দমদম শিথির মোড়ে শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন বন্ধুরা, এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, এবং বহরমপুরেও আপনারা পেয়ে যাচ্ছেন। আর বিশদভাবে জানার জন্য অবশ্যই আপনারা যে রেড বক্সে যে নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন, এবং কিভাবে কথা বলবেন এবং কি করবেন সবকিছু বিশদভাবে জানার জন্য এই নাম্বারটিকে আপনারা ব্যবহার করুন। যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো আপনাদের বুকিং নাম্বার বা কথা বলার নাম্বার, বা যেটাকে বলে হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। রেড বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলুন স্যারের সাথে। নিশ্চয়ই আপনারা কিভাবে ভালো থাকবেন এবং কিভাবে সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে আপনাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। তখন 2024 অলরেডি পড়ে গেছে, নতুন বছর। নতুন বছর থেকে আমাদের আবার নতুন করে আমাদের জীবনের বেঁচে থাকার আনন্দ রসদটা নিশ্চয়ই আপনারা খুঁজে পাবেন, অবশ্যই স্যারের সুপরামর্শের মাধ্যমে। আমরা আবার একটু আলোচনায় আমরা ফিরবো স্যার, যেটা হলো আমরা এই যে জন্মকুষ্ঠিতে অনেক সময় 2024-এর রাশিগত বিচারে হয়তো তার ভালো আছে, কিন্তু এই যে সফলতা বা সুফল আমরা সেটাকে কিভাবে পাবো, খুঁজে পাবো? রাশিগত বিচারে বিভিন্ন রাশির লোকেদের তো কিছু খারাপ কিছু ভালো মিলেই প্রত্যেকটা রাশিরই জীবনযাপন হবে, বছর ভোর যাবে সেইভাবেই। এখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত রাশির খুব ভালো আছে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ভালোটা পাচ্ছে না, সেইভাবে সুফলটা পুরোপুরি পাচ্ছে না। সেক্ষেত্রে জানতে হবে তার নিজস্ব জন্ম ছক। তার নিজস্ব জন্ম ছক কিন্তু অনেকাংশে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জন্ম রাশি অনুযায়ী যে ফল হয় সেই ফলটা কিন্তু একটা অ্যাভারেজ। এই ফলটা আপনার নিজস্ব জন্ম কুষ্ঠির সঙ্গে যে গ্রহগত অবস্থান তার সঙ্গে কিন্তু খুব ভ্যারি করে। যদি আপনার জন্মকুষ্ঠিতে অশুভ গ্রহের দোষ থাকে
তাহলে কিন্তু দেখা যাবে আপনার যতটা সুফল পাওয়ার কথা সেই অনুযায়ী কিন্তু সেই সুফলটা আসতে চাইবে না। যদি দেখা গেল আপনার জন্মকুষ্ঠিতে দেখা গেল যে এই বছর জন্ম রাশি অনুযায়ী যে বাড়ি হওয়ার যোগ রয়েছে, নিজস্ব বাড়ি হোক, ফ্ল্যাট হোক, জমি হওয়ার যোগ রয়েছে, এই রাশি অনুযায়ী দেখা গেল যে ভালো, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে আপনার পার্সোনালি হরোস্কোপে মঙ্গল খারাপ হয়ে বসে রয়েছে, মঙ্গল ঋণগ্রস্ত দোষ করে বসে রয়েছে। ঋণগ্রস্ত দোষ কাকে বলে? মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে অশুভভাবে অবস্থান করে, লগ্নপতি এবং দ্বিতীয় পতি গ্রহ যদি পীড়িত হয়, তাহলে কিন্তু তার ঋণগ্রস্ত দোষ বলে। তাহলে কি হবে? আপনার জমি বাড়ির কারক গ্রহ তো মঙ্গল, মঙ্গল যদি আপনার জন্মকুষ্ঠিতে ঋণগ্রস্ত দোষ করে বসে থাকে, আপনার রাশিতে যতই ভালো সংযোগ আসুক না কেন, আপনার কিন্তু জমি বাড়ি বা ফ্ল্যাট হতে চাইবে না। কেন হতে চাইবে না? আপনি ফ্ল্যাট বা বাড়ির জন্য দেখা গেল অল্প অল্প করে কিছু কিছু পয়সা রেখেছেন, কিন্তু এমন একটা সমস্যা হলো দশা অন্তর্দশায়, এমন একটা প্রবলেমে পড়ে গেলেন, সবটা টাকা চলে গেল, সে জমি আর হয়ে উঠলো না, এইভাবে বাধা আসতে থাকলো পরের পর। সেক্ষেত্রে কিন্তু রাশি ফলের সঙ্গে আপনার জন্মগত কুষ্ঠিতে অশুভ মঙ্গল জন্যে আপনার কিন্তু বাড়িঘর সম্পর্কিত যে শুভ হওয়ার যে প্রেডিকশনটা, সেক্ষেত্রে কিন্তু ম্যাচ করবে না। তার জন্য কি করতে হবে? অবশ্যই ঋণগ্রস্ত দোষ যদি জন্মকুষ্ঠিতে থাকে, তাহলে সেটাকে যথাযথ করে প্রতিকার করাতে হবে। এর প্রতিকার কি আছে? অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হয়, মঙ্গলবার দিন নিরামিষ খেতে হয়, এছাড়াও বৃত্তেশ্বর মন্ত্র পাঠ করতে হয়। যে কোনো শিশুদেরকে যদি খাওয়ার দেওয়া যায় সেটা কিন্তু ভালো হয়। এই মঙ্গলের যত উপাচার করবেন, এবং অবশ্যই কাঁসার থালায় খাওয়ার খেলে খুব ভালো উপকার হয়। এই ঋণগ্রস্ত দোষ থাকলে কিন্তু জানবেন আবার বারবার ঋণ হয়ে যায়, ঋণ কিছুতেই শোধ হতে চায় না। এক্ষেত্রে আবার ঋণ অনেকে না বুঝে নিয়ে ফেলেন, ঋণ নেওয়ার কিন্তু সঠিক সময় আছে। যদি আপনারা বৃহস্পতিবারে ঋণ নেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবারে ঋণ নেওয়া ঋণ সেগুলো শোধ হতে চায় না, বৃহস্পতিবারে ঋণ শোধ করার জন্য ভালো। মঙ্গলবারে যদি আপনারা ঋণ নেন, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, অবশ্যই মঙ্গলবার পালন করতে হবে এবং শোধ করার জন্য বৃহস্পতিবারকেই বেছে নিতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনার এই যে কোনো আর্থিক বাধা কিন্তু কাটবে। ঋণগ্রস্ত দোষ যাদের আছে তাদের তো টোটকা করার পাশাপাশি অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিয়ে সঠিক প্রতিকার ধারণ করতে হবে। তাহলেই এই যে রাশিগত বিচারে যে সুফল পাওয়ার যে যোগ, সেই সুফলগুলো কিন্তু পাওয়া যাবে সম্পূর্ণরূপে। এছাড়াও জন্মকুষ্ঠিতে যদি দারিদ্র দোষ থাকে, শুক্র রাহু যোগকে বলা হয়, রবি শুক্র যোগকে বলা হয় দারিদ্র দোষ, শুক্র রাহু যোগকে বলা হয় জড়ত্ব দোষ। এই দোষগুলো কিন্তু খুব সমস্যাদায়ক। শুক্র রবি দোষ যেটা দারিদ্র দোষ, এই দোষ যদি জন্মকুষ্ঠিতে অশুভ জায়গায় তৈরি হয়, মানে 6, 8, 12 এই ঘরগুলোতে বিশেষ করে তৈরি হয়, তাহলে কিন্তু দারিদ্র দোষের যে খারাপ প্রভাব সেটাকে কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু সহজে আর্থিক উন্নতি হতে চায় না। আপনার বর্ষগত ফল হিসেবে রাশিফল যতই ভালো হোক না কেন, আপনার কুষ্ঠিতে যদি হয়ে থাকে দারিদ্র দোষ, সেক্ষেত্রে কিন্তু বা জড়ত্ব দোষ, সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিকভাবে আর্থিক সৌভাগ্য আসতে চাইবে না, আর্থিক বাধা সবসময়ের জন্য থাকবে। অবশ্যই উপযুক্ত প্রতিকার ধারণ করলে কিন্তু এখান থেকে বেরোনো যায়। সত্যি তাই, সেই বিষয়ে কিন্তু আমরা জানছি কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনাদের জীবনের সফলতা এবং স্বপ্ন সবকিছুকে পূরণ করা যায়, সেইভাবে তিনি কিন্তু আপনাদের জানাচ্ছেন, এবং কিভাবে উপাচারগুলোর মাধ্যমে ঘরোয়া উপায় কিভাবে কাজ করা যায়, সেইগুলো করলে কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে উন্নতি করতে পারবেন, জীবনের চাওয়া পাওয়া সবকিছুকে পূরণ করতে পারবেন, সেইভাবে তিনি জানাচ্ছেন। সেটা রাশিগত বিচার হোক বা নাক্ষত্রিক বিচার হোক, সব রকমই তিনি কিন্তু মানুষকে একটা
একটা গাইডলাইন্স দিয়ে যাচ্ছেন। আর আজকে আমরা যখন তাকে সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জানার বিষয় রয়েছে। আমি আরেকবার একটু চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি, যেটা হলো রাজপুরে চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে, এবং বুধ ও শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, এবং সুভাষগ্রামে প্রতি বৃহস্পতিবার ও রবিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন স্যারকে, এবং জয়নগরে পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টা, এবং দমদম শিথির মোড়েও আপনারা পেয়ে যাচ্ছেন শনিবারে সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এবং দুর্গাপুর বৃহস্পতিবার পাচ্ছেন, এবং বহরমপুরে অবশ্যই পাচ্ছেন। আপনাদের টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলুন, এবং যোগাযোগের মাধ্যম হিসাবে তার সঙ্গে যোগাযোগ করুন, এবং তার বুকিং করে অবশ্যই তার চেম্বারে চলে আসুন। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা কথা বলার নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলবেন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার। আমাদের আরেকটি আমাদের মনের মধ্যে ভীষণভাবে এই জিজ্ঞাসা আসে যে কিছু দোষ বা যোগ আমাদের লাইফে ভীষণভাবে ডিস্টার্বেন্স তৈরি করে গ্রহ, এর ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? যেটা হলো কাল সর্প দোষ, এই মানে এটা একটা মানে অন্যতম, এটা শুনলেই মানুষ ভয় পায়, ভীতি হয় যে বাবা কাল সর্প যোগ মানে আমাদের জীবনে একটা কিছু একটা ভয়ঙ্কর কিছু তৈরি হবে। একটু আপনি কি পরামর্শ দেবেন? একদমই, কাল সর্প দোষ জন্মকুষ্ঠিতে যদি কারো পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই খুব ভয়ের হয়, ভয়াবহ হয়। আবার এই কালসর্প যদি যোগ তৈরি হয়, যদি কালসর্প যোগটা পজিটিভ হয়, তাহলে কিন্তু সেটা আবার খুব উন্নতি দেয়, ভীষণ উন্নতি দেয়। এই কালসর্প দোষের বিস্তারিত আলোচনা, এটা 12 ধরনের কালসর্প দোষ হয়, জন্মকুষ্ঠিতে তৈরি হয়। সুতরাং এখন সময় খুব সংক্ষিপ্ত আমাদের, অল্প করে যতটা সম্ভব বলার চেষ্টা করছি। নেক্সট কোনোদিন সুযোগ পেলে কালসর্প দোষ সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানাবো। কালসর্প দোষ আগে জানতে হবে কিভাবে তৈরি হয়। শাস্ত্রে আছে, অগ্রে রাহু অথ কেতু মধ্যে সর্বগ্রহগতা যোগানং কাল সর্পাহং নেপশস্য বিনশ্যতি। অর্থাৎ রাশি চক্রের একদিকে রাহু, অপরদিকে কেতু, এর একদিকে যখন অন্যান্য গ্রহগুলো অবস্থান করছে তখন জন্মকুষ্ঠিতে তৈরি হচ্ছে কালসর্প দোষ। এই কালসর্প দোষ পীড়িত যদি হয়, রবি চন্দ্র দুটো গ্রহ যদি এই কালসর্প দোষের মধ্যে পীড়িত হয়, তাহলে এটা হয়ে যায় কালসর্প দোষ। এটা ভয়াবহ আকার ধারণ করে, প্রচন্ড সমস্যার সৃষ্টি করে। আর রবি চন্দ্র যদি অপেক্ষাকৃত শুভ থাকে, শুভ গ্রহের সন্নিবেশ থাকে, সেক্ষেত্রে কিন্তু কালসর্প যোগটা প্রচুর উন্নতি দেয় জীবনে। আর কালসর্প দোষ জন্মে লগ্নে রাহু এবং লগ্নের সপ্তমে কেতু যাদের, তাদের ক্ষেত্রে কালসর্প দোষের নাম রয়েছে অনন্ত কালসর্প দোষ। অনন্তকাল ধরে যা কিছু চলে তাই কিন্তু অনন্ত কালসর্প দোষের মধ্যে পড়ে। যেমন শরীর কিছুতে ভালো যায় না, দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, মামলা মোকদ্দমা কিছুতেই শেষ হচ্ছে না, দীর্ঘদিন ধরে চলছে, হওয়া কাজ হচ্ছে না, যে কোনো মনস্কামনা পূর্ণ হচ্ছে না, সেটা কিন্তু এই অনন্তকাল ধরে যেগুলো চলে সেইগুলোকে বলা হচ্ছে অনন্ত কালসর্প দোষ। অর্থ কষ্টে ভুগছেন, প্রবলভাবে সঞ্চয় হচ্ছে না, সঞ্চিত অর্থ নাশ হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় কালসর্প দোষ। এটা লগ্নের দ্বিতীয় রাহু এবং অষ্টমে যদি কেতুর অবস্থান হয়, এই কালসর্প দোষের নাম কুলিক কালসর্প দোষ। এইভাবে 12 ধরনের কালসর্প দোষ হয়। এই কালসর্প দোষের মেন হচ্ছে কালসর্প বীজ মন্ত্র যদি নিয়মিত পাঠ করা যায়। যদি কারো জন্মকুষ্ঠিতে কালসর্প দোষ হয়, বুঝতে পারছেন, সেক্ষেত্রে এটা রুদ্রাভিষেক করে নাগপাশ বিসর্জন দিয়ে এগুলো কাটানোর বিধি রয়েছে শাস্ত্রে। কিন্তু যারা করে উঠতে পারছেন না, তাদের জন্য ঘরোয়া মন্ত্র হচ্ছে নাগপাশের মন্ত্র পাঠ করলে ভালো হবে ফল। এছাড়াও বীজ মন্ত্র, কালসর্প দোষের বীজ মন্ত্র ওং দেবন্ত ধনুজাজায় স্বাহা, এই মন্ত্রটি যদি নিয়মিত 28 বার পাঠ করা যায়, সেক্ষেত্রে কিন্তু কালসর্প দোষের থেকে সুফল লাভ পাওয়া যায়।
এছাড়া মা মনসার যত পুজো করা যাবে, মা মনসার প্রণাম মন্ত্র যদি পাঠ করা যায়, মা মনসার প্রণাম মন্ত্র কি? ওং আস্তিকস্য মণিমাতা ভগিনী বাসুকিস্ততা জগৎকারু মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। সবাই ভালো থাকবেন, অন্যদিন সময় পেলে আবার বিস্তারিত বলবো। আমরা পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ আপনারা জানতে থাকুন এবং দেখতে থাকুন অনুষ্ঠানটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।